অনেকেই শিক্ষকদের বলেন, সাধারণভাবে বলেন, সেই হিসেবে আমাকেও বলেন যে আমরা নাকি মানুষ গড়ার কারিগর। আপনারা হয়তো অনেকে জানেন না, আমি যে অঞ্চল থেকে, বাংলাদেশের যে অঞ্চল থেকে আমি জনগণের প্রতিনিধি হয়ে কাজ করেছি অতীতে, সেই অঞ্চলটি বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্পালয়, এবং আমি প্রতিনিয়ত ওঠা বসা করি শ্রমিকদের সঙ্গে, নিজের শ্রমিক না হয়েও। এবং সে কারণেই বলছি, এবং আমি সবসময় তাদের এভাবে সম্বোধন করি যে আমাকে যখন কেউ বলে মানুষ গড়া কারিগর, আমি তখন তাদের বলি, আমার এলাকার সহস্র সহস্র শ্রমিক রয়েছে, তাদের বলি যে শ্রমিকেরা কিন্তু দেশ গড়ার কারিগর। আমি ইতিহাসে ফিরে যাব হেমার্কেটে 1886 সাল, যেদিন শ্রমিকেরা বুকের রক্ত ঢেলে দিয়েছিল। আজকে আপনারা যে দাবি দাবাগুলো এনেছেন, তার প্রথম দাবি দেওয়া ছিল শ্রমিক 8 ঘন্টা কাজ করবে, বাকি সময়টা তাকে আমাদের দিতে হবে। এবং সেদিন থেকে শুরু করে আজকে 150 বছরেরও বেশি, 150 বছরের মতো অতিক্রান্ত হয়েছে। আমি ছোট্ট একটি প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরতে চাই। আজকে যে দাবি দেওয়ার যে তালিকাটি লাল বইতে দেওয়া হয়েছে, আপনারা লক্ষ্য করে দেখুন, তার অধিকাংশ কিন্তু সেই 1886 সালের দাবি দেওয়ার মধ্যেও ছিল। অর্থাৎ প্রায় 150 বছরেও শ্রমিকের অনেক দাবি আজ পর্যন্ত পূরণ করা হয়নি। কেন হয়নি? কাদের কারণে হয়নি? শ্রমিকরা যদি দেশ গড়ার কারিগর হয়ে থাকে, তাহলে তাদের দাবি দেওয়া দেশ পূরণ করবে না, দেশের নেতৃত্ব যারা দেন তারা পূরণ করবে না। এটা তো একটা কন্ট্রাডিকশন। আমি একটি কথা বলবো, আমি যদিও একটি রাজনৈতিক দলের সদস্য, যেটি মধ্যপন্থী, আপনারা জানেন রাজনৈতিক দল, আমরা উদারনৈতিক রাজনীতি করার চেষ্টা করি। আমরা অর্থনীতির ক্ষেত্রে আপনারা জানেন যে একদিকে আমরা মুক্তবাজার অর্থনীতিতে বিশ্বাস করি, অন্যদিকে আমরা কিন্তু পাবলিক সেক্টর, যেটা আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা উল্লেখ করে বলতে চাই, তিনি আমাকে অনুগ্রহ করে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন, এবং সে সময় তিনি বারবার আমাকে যে কথাটি বলতেন, আমাদের যে সফট সেক্টর, সামাজিক আমাদের যে সেক্টরগুলো রয়েছে, শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন বা এই ধরনের, তিনি কিন্তু প্রতিনিয়ত আমাকে বলতেন যে শুধু ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার অথবা প্রাইভেট সেক্টরের উন্নয়ন করলে দেশের উন্নয়ন হবে না, এই দেশের মানুষের, দরিদ্র মানুষের উন্নয়ন, যারা গ্রামে গঞ্জে বসবাস করে তাদের উন্নয়ন আপনি নিশ্চিত করবেন, আপনাকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। আমি কথাগুলো বলছি এই কারণে যে হ্যাঁ, পশ্চিমা বিশ্বের মডেল আমরা অনুসরণ করতে হবে হয়তো, আমাদের সেই সীমারেখার বাইরে অনেক সময় যাওয়ার সুযোগ হয় না। আজকের যুগে সবচেয়ে রিসেন্ট যে ঘটনা প্রবাহ আপনারা দেখেছেন, যে কর্মকাণ্ড চলছে ট্যারিফ নিয়ে, আমি কাউকে নির্দিষ্ট করে বলছি না, কিন্তু এই যে ট্যারিফের খেলা যে চলছে, আমি আশা করি আমার বক্তব্য অনুদিত হচ্ছে ইংরেজি ভাষায়, এবং যারা বিদেশি তারা শুনতে পাচ্ছেন। এই যে ট্যারিফের খেলা শুরু হয়েছে, আমি খোলাখুলি বলবো যে আজকে ধনিক রাষ্ট্র যারা পৃথিবীতে রয়েছেন, তারা নিজেরাও বুঝতে পারছেন না যে এই ট্যারিফের খেলায় কিন্তু আলটিমেটলি তারাই পরাজিত হবে। কেননা এই ট্যারিফের প্রতিফল পৃথিবীর সবচেয়ে ধনিক দেশের যারা কনজিউমাররা কিন্তু ইতিমধ্যে তার কষাঘাত উপভোগ করছে।
হয়তো প্রতিবাদ করে উল্টাতে পারছেন না, সেটা সত্য। তবে সে দেশে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পজিটিভ বিষয় রয়েছে। ধনী দেশগুলোকে, পশ্চিমা উন্নত দেশগুলোতে যে পজিটিভ দিকগুলো রয়েছে, সেটা আমি বিশ্বাস করি গণতন্ত্র। এবং গণতন্ত্র থাকার কারণে, তাদের প্রতিষ্ঠানগুলো যে শক্তিশালী থাকার কারণে আমি বিশ্বাস করি তারা এই সমস্ত যে সাময়িক যে কিছু উথাল পাথাল হয় সেগুলো থেকে তারা বের হয়ে আসতে পারে। কিন্তু আমাদের দেশের বেলায় চ্যালেঞ্জটা কিন্তু আরো অনেক বড়, এবং সেই চ্যালেঞ্জ আজকে শুধু আমাদের রাজনৈতিক দলগুলো মোকাবেলা করলে হবে না। আমি বিশ্বাস করি, যেটা আপনারা বারবার বলেছেন, সাধারণ মানুষ, শ্রমিক জনতা, তারা রাজনৈতিক দলগুলোর উপরে যদি সঠিক চাপ নিয়ত, আমি শব্দটি ব্যবহার করছি, প্রতিনিয়ত যদি এই চাপ আপনারা বজায় রাখতে পারেন, তাহলেই কিন্তু জবাবদিহিতা নিশ্চিত হতে পারে। মানুষ আপনা আপনি পৃথিবীতে কেউ কিছু করে না, এবং সে কারণেই আমি আমি আপনাদের যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে যে আজকে যে দাবি দাওয়ার তালিকাগুলো আমরা দেখেছি, আমি যে কথা একটু আগে বলেছি যে ১৫০ বছরেও সেই তালিকার অনেকগুলো মেটানো হয়নি, সেই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। কেননা মানুষের যে অধিকার প্রতিষ্ঠার যে সংগ্রাম পৃথিবীতে, আপনারা যদি পৃথিবীর মানব সভ্যতার ইতিহাস পর্যালোচনা করেন তাহলে দেখতে পাবেন যে এই সংগ্রাম কিন্তু নিরন্তর। এটা এরকম নয় যে আমি সংগ্রাম করেছি, কিছু অর্জন করেছি, আমি সেটা উপভোগ করব। আসলে বাস্তবতা কিন্তু তার চেয়ে আরো অনেক বেশি কঠিন, এবং এই সংগ্রাম কিন্তু আমাদের চালিয়ে যেতে হবে। যারা সুবিধা বঞ্চিত, তাদের অধিকার জোর করে ছিনিয়ে না নিলে কিন্তু কোনোদিন তারা সেই অধিকার পাবে না। আমার বক্তব্য শুনে হয়তো আমরা যে প্রতিনিধিত্ব করি, আমি খোলাখুলি বলছি একটু কথা, কিছু মনে করবেন না, আমাকে ক্ষমা করবেন। আমি আজকে যে পোশাক পরে এখানে এসেছি, এই পোশাক তো সত্যি কথা বলতে গেলে আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের পোশাক হতে পারে। তারপরেও কিন্তু আমি পরে এসেছি। আমি আসার সময় আমি ইতস্তত করছিলাম, আমার আশেপাশে কিছু লোক ছিল, বলছে আপনি যেখানে যাচ্ছেন কথা বলতে, এটা তো বাংলাদেশের একটা সর্বোচ্চ একটা স্থান, সেখানে আপনি একটি সাধারণ পোশাক পরে যাবেন, সেটা মানানসই হবে না, আপনি সঠিক পোশাক। আমি কিন্তু খুব খোলাখুলি কথা বলছি, অপরাধ নেবেন না, বা আমি কিন্তু অন্তর থেকে বলছি, বলবেন না যে আমি কাউকে খুশি করার জন্য কথা বলছি। আমাদের বাংলাদেশের যে বাস্তবতা, আপনি বলুন যে সেখানে কতজন লোকের এই স্যুট পরার ক্ষমতা আছে। যে আমি তো মানুষের প্রতিনিধি অনেকবার হয়েছি, বাই দ্য গ্রেস অফ গড, আবার হয়তো নির্বাচনে যাব, কি হয় জানি না, কিন্তু আমি তো বাংলাদেশের রিয়েল একজন মানুষের প্রতিনিধি, সেটাই তো আমি হতে চাই, সেটাই তো হওয়া উচিত। একজন শ্রমিক, একজন কৃষক, তারাই তো বাংলাদেশের সত্যিকার প্রতিনিধি, এবং তাদের সঙ্গে আমি যেটা বলছি যে আমি বিশ্বের সবচেয়ে নামি দামি বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষকতা করেছি, কিন্তু এখন তো আমি জনগণের একজন। যে এই কথাগুলো আমি খোলাখুলি বলছি যে আমাদের যে দাবিগুলো আজকে এসেছে, আমি সেই প্রেক্ষিতে বলছি, সেই দাবিগুলো যদি সত্যিকার অর্থে অর্জন করতে হয়, খালি কাগজে কলমে থাকলে তো হবে না। আপনি দেখুন, এখানে আপনারা উল্লেখ করেছেন, আপনাদের যে লাল বইটি আছে সেখানে এক জায়গায় উল্লেখ করা আছে যে আপনি যে শ্রমিকের অধিকারের কথা বলছেন, সেই শ্রমিকের অধিকার আজকে থেকে 54 বছর আগে বাংলাদেশের সংবিধানে নিশ্চিত করা হয়েছে। তাহলে আজকে 54 বছর পরে নজরুল ইসলাম খানকে সে কথা আবার কেন নতুন করে দাও? আমি কি সেই প্রশ্ন করতে পারি? বুঝতে হবে এখানে আরেকটি জিনিস, আমি বুঝতে হবে যে একটু আগে আমি বলেছি যে পৃথিবী পরিবর্তনশীল। আজকে থেকে আমরা ছোটবেলায়, আমরা স্কুল কলেজে যখন পড়ি, জনাব নজরুল ইসলাম খান বাংলাদেশের গাজীপুরে বিখ্যাত প্রতিষ্ঠানে তিনি শ্রমিক নেতা হিসাবে তিনি নিজেকে প্রথম প্রতিষ্ঠিত করেছিলেন। আজকে সেই
যে প্রতিষ্ঠানে তিনি ছিলেন, যেখান থেকে তিনি শ্রমিক নেতা হিসেবে আন্তর্জাতিক ক্ষেত্রে শ্রমিক নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন, আইএলওতে গিয়ে তিনি বক্তৃতা দিয়েছেন বিশ্বের সবচেয়ে বড় শ্রমিক প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটি কিন্তু আজকে নেই। সেই গাজীপুরের সেই প্রতিষ্ঠানটি আজকে নেই, অনুপস্থিত, সেটা ধ্বংস হয়ে গেছে। কেন সেটা আমাদের বুঝতে হবে। দেখুন, ট্রেডিশনাল যে ইন্ডাস্ট্রিগুলো ছিল বাংলাদেশে, আমি একজন বক্তা বলেছেন, আমি তাকে ধন্যবাদ জানাই, পাট শিল্পের কথা উল্লেখ করেছেন। আমি নিজে ভুক্তভোগী। বাংলাদেশের প্রাইভেট সেক্টরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাটকল বাংলাদেশ জুট মিল আমার নির্বাচনী এলাকায় ছিল, আজকে সেটি মৃত। বাংলাদেশের সবচেয়ে বড়, বিখ্যাত এবং সাকসেসফুল প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর বাংলাদেশ জুট মিল, এবং প্রাইভেট সেক্টরের সব নাম করা জুট মিল, জনতা জুট মিল, সেটা আমার নির্বাচনী এলাকায় আছে। এবং সেটাও কিন্তু আগে যেভাবে জৌলুসের সঙ্গে চলতো, এখন সেই জৌলুসের সঙ্গে চলে না। আমাকে ক্ষমা করবেন, আমার নির্বাচনী এলাকার যে কৃষি জমি আছে তার শতকরা 60% জমিতে আমরা ছোটবেলায় দেখেছি পাট চাষ হয়। আজকে শতকরা 10% জমিতে পাট চাষ। পাটকলগুলিকে এবং আজকে বাংলাদেশে যে সামান্য পাট উৎপাদিত হয় সেগুলো বাংলাদেশে ব্যবহার না হয়ে সেগুলো চলে যায় আমরা বিগত 15 বছর থেকে। এবং অনেকে বলেন সেই কারণে পরিকল্পিতভাবে পাট শিল্পকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বাংলাদেশে যে ট্রেডিশনাল টেক্সটাইল মিলগুলো ছিল সেই টেক্সটাইল মিলগুলো নেই এখন। এগুলো কঠিন বাস্তবতা, এগুলো মেনে নিতে হবে, এগুলো স্বীকার করে নিয়ে আমাদের শ্রমিক আন্দোলনকে সেই নতুন পথে পরিচালিত করতে হবে, এটা আমি বিশ্বাস করি। আজকে সবচেয়ে শক্তিশালী শ্রমিক সংগঠন কোথায় আছে? এই যে গার্মেন্টস শিল্পে, একটা তথ্য আমি বলি, সঠিক বা ব্যাঠিক বলতে পারবো না, বলা হয় প্রায় 40 লক্ষ নারী সঙ্গে জড়িত। আমি প্রশ্ন করতে চাই, আমাকে ক্ষমা করবেন, আজকে এই কক্ষে আমি তাদের কোনো প্রতিনিধি আমি জানি না, হয়তো আছেন, কিন্তু আমি কিন্তু সেভাবে দেখতে পাইনি বা সেভাবে তাদের বক্তব্য আমি শুনিনি প্রায় 3 ঘন্টা যাবত। নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে, তবে আমাকে ক্ষমা করবেন, আমি ব্যাখ্যা করে দিই। সেই নারী শ্রমিকের প্রতিনিধি আছে না, সেই নারী শ্রমিকের নেতা নেত্রীদের প্রতিনিধি আছে, সেটাও কিন্তু চিন্তা করি। আমি খোলাখুলি কথা বলি, কিছু মনে করবেন, আমি যেটা সঠিক মনে করি সেটাই বলি। আজকে কিন্তু এই কক্ষে শ্রমিক প্রতিনিধিদের, এবং আমি বিশ্বাস করি এখানে তারা আজীবন তারা শ্রমিক স্বার্থের জন্য তারা কাজ করে যাচ্ছে। কিন্তু পরিবর্তন কতটুকু এসেছে? আরেকজন বক্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন শ্রমিকের প্রতিনিধিরা সব পরিবর্তন আনতে পারবে না, যারা পলিসি মেকার সেখানে যদি শ্রমিকদের প্রতিনিধি না থাকে তাহলে পরিবর্তন কে আসবে? সেই প্রশ্নও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে শিল্প, কল কারখানার কথা বলুন, আরেকটি কথা বলি, আমরা বলি লেবার ইন্টেন্সিভ বাংলাদেশে মানুষ অনেক, তারা চাকরি বাকরি নেই, তাদের এমপ্লয়মেন্ট দরকার। পাশাপাশি দেখুন আধুনিক বিশ্ব কোন দিকে চলছে। আমি যদি, অনেকে বলেননি এই কথাটি, আমি বলছি, আপনাদের চিন্তার জগতে এই প্রশ্নগুলো আনতে হবে। এআই নিয়ে যদি আপনি চিন্তা করেন, এআই যদি প্রসার হয় তাহলে লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি কীভাবে হবে? এটা তো ভবিষ্যৎ পৃথিবীর জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকে আমরা শ্রমিকদের স্বার্থ নিয়ে কথা। এআই অর্থ কি? এআই অর্থ আমরা যেই অর্থে শ্রমিক বলি সেই শ্রমিক তো আর থাকবে না আগামী, আমি জানি না আগামী আমরা থাকবো না, আগামী 20-50 বছর পরে আজকে যেভাবে শ্রমিক সমাজ আছে সেই শ্রমিক সমাজ তো থাকবে না যদি এআই যদি বিশ্বকে দখল করে নেয়। এই কঠিন প্রশ্নগুলো এখনই আমাদের মুখোমুখি হতে হবে এবং আমাদের এর উত্তর খুঁজে বের করতে হবে। দেখুন ইউরোপে আজ কি হয়েছে, আমি একটু যদি আমাকে সময় দেন, আমি জানি না সময় কতটুকু আছে। অনেক আজকে যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এটা কিন্তু 5 মিনিটে আলোচনার বিষয় নয়। এখানে একটা 10-15 পৃষ্ঠার বই আছে, সেটা 10-15 পৃষ্ঠার বই নিয়ে আলোচনা নয়।
অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার অবতারণা করেছেন নজরুল ইসলাম সাহেব। এই 15 পৃষ্ঠার বইয়ের ভিতরে অনেক কিছু রয়েছে, সারা বিশ্বের বড় গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে। আমি যে কথাটি বলছিলাম, ইউরোপের কথা দেখুন, ইউরোপে আজকে কী সমস্যা হচ্ছে। ইউরোপে আজকে যে ডেমোগ্রাফিক যে প্যাটার্ন, জনসংখ্যা কমছে। জাপানে কি হয়েছে, জনসংখ্যা কমছে, কিন্তু যে মানুষগুলো বেঁচে আছে, একটু আগে বলছিলাম যে বয়োজ্যেষ্ঠ মানুষগুলো তো বেঁচে আছে, তাদের সেবা করা থেকে শুরু করে অনেক কাজ, সেজন্য কিন্তু মানুষ প্রয়োজন। যে কারণে আমরা বিদেশে যে আমরা জনশক্তি রপ্তানি করছি, এই প্রশ্নগুলো কিন্তু একটার সঙ্গে আরেকটি ওতপ্রোতভাবে জড়িত। জনসংখ্যা তার মানুষ তার বিদেশে নিচ্ছে শুধু আমাদের লোককে এমপ্লয়মেন্ট দেওয়ার জন্য নয়, তাদের নিজের প্রয়োজনে তারা নিচ্ছে। আমেরিকায় হয়তো সেই সমস্যা হয়নি, আমেরিকার আজকে ইমিগ্রেশন পলিসি নিয়ে অনেক কিছু তোলপাড় হচ্ছে, সেটা আমরা বুঝি। কিন্তু তারপরেও যদি বলি, আমেরিকায় যারা শব্দটি ব্যবহার করা ঠিক হবে কিনা জানি না, তারপরেও বলছি, যেটা বাস্তবতা না বলে পারছি না, যে ডার্টি জব করার জন্য বাইরে থেকে লোক এনে আমরা, আমাকে ক্ষমা করবেন, আমি বাস্তবতা এটা অস্বীকার করা যায় না। ডার্টি জব করার জন্য আমরা বাইরে থেকে লোক নিয়ে আমাদের কাজ করিয়ে নেব, তারপরে তাদের লাথি মেরে বের করে দেবো, এইটা তো কোনো মানবিক নীতি হতে পারে না। আমি এই কথা বললে হয়তো অনেকে আমাকে অপছন্দ করবেন, বলবেন যে আমি অপ্রিয় কথা বলছি, কিন্তু এটাই সত্যি। ইউরোপে যে শিল্প বিপ্লবের পর থেকে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, আজকে ইউরোপ সেই ইউরোপ নেই। আর এআইয়ের কথা তো একটু আগে আমি বলেছি, এআই যখন আসবে তখন তো সারা বিশ্বের এই যে এমপ্লয়মেন্ট প্যাটার্ন বলেন, মানুষের কাজের যে চরিত্র এবং চিত্র, সেটা আমূল পরিবর্তন হয়ে যাবে। কাজে আমাদের এই সব কিছু ভেবে আমাদের ভবিষ্যৎ নীতিমালাগুলো গ্রহণ করতে হবে। আমরা আমি এখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধিরা রয়েছেন, আমি আরেকটি গুরুত্বপূর্ণ এখানে আমন্ত্রণ করা হয়েছে কিনা জানি না, আমি আইটিও, ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশনের কথা বলছি। আমরা বিগত এখন ঠিক এখন নয়, এখন থেকে 15, 20, 25 বছর আগে আমরা শুনে এসেছি ফ্রি মার্কেট, ফ্রি ট্রেড, ফ্রি মার্কেটের সঙ্গে যোগ হয়েছিল ফ্রি ট্রেড। তো আজকে যেভাবে ট্যারিফ যেভাবে প্রয়োগ করছে ধনী দেশ, সেখানে কি সেই ফ্রি ট্রেডের যে প্রিন্সিপাল, সেগুলোকে আজকে আমরা সম্মান করছি নাকি সেগুলো ছুঁড়ে ফেলে দিয়েছি? আজকে কিন্তু আইটিওর নাম শুনবেন না আপনারা, ইটস নো লঙ্গার ইন দ্য ডিসকাশন। আইটিও ইতিমধ্যেই অপ্রয়োজনীয় হয়ে গিয়েছে। তো এই যে পরিবর্তনগুলো আসছে, এই পরিবর্তনগুলো আজকে কিন্তু আমাদের বিবেচনা করতে হবে। আমরা বাংলাদেশে যেমন বলি, আমি একটু উদাহরণ দিয়ে বলি, আমরা বাংলাদেশে ইনভেস্টমেন্টের কথা বলি, এবং যখনই ইনভেস্টমেন্টের কথা বলি আমরা বলি এফডিআই, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আনতে হবে, সেই পরিস্থিতি সৃষ্টি করতে হবে, এটাকে আকর্ষণীয় করে আনতে হবে। আরে আমি কি এই প্রশ্ন কোনোদিন করেছি যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আনার আগে আমার নিজের দেশের যারা, আমি তো ফ্রি ট্রেডে বিশ্বাস করি, ক্যাপিটালিস্টিক সিস্টেমে আমরা বাস করছি, যেটা সত্যি। আমাদের দেশে ইনভেস্টমেন্ট দেশের লোক কি করছে, এই প্রশ্নটি কি আমরা কোনোদিন করেছি? আমি খোলাখুলি বলছি, বিগত 15-20 বছরে, এই যে আজকে গার্মেন্ট যে শিল্পের কথা বলছেন, গত 15-20 বছরে এই গার্মেন্ট শিল্পে কি নতুন কোনো ইনভেস্টমেন্ট হয়েছে? হয়নি। আপনারা একটা করে পরীক্ষা করে দেখুন, আই ক্যান গ্যারান্টি কোনো নতুন ইনভেস্টমেন্ট গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে এই বিগত 15 বছরে সামান্য হয়তো হয়ে থাকতে পারে। বরঞ্চ উল্টো হয়েছে, আমরা বলেছি ফরেন ইনভেস্টমেন্ট আনতে হবে। ফরেন ইনভেস্টমেন্ট অবশ্যই আনতে হবে, আমি সেটা বিরোধিতা করছি। তারা যখন এদেশে ইনভেস্ট করা প্রফিটেবল মনে করবে, তখন তারা এখানে ইনভেস্ট করবে। কিন্তু আমার নিজের দেশের লোকেরা যদি ইনভেস্ট না করি, তাহলে ফরেন ইনভেস্টররা কেন ভাববে যে আমাদের দেশে ইনভেস্টমেন্ট করা লাভজনক? এবং সেই আমাদের নিজের দেশের ইনভেস্টমেন্ট করতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে, এখানে আলোচিত হয়েছে, যে মালিক এবং শ্রমিকের মধ্যে যে একটা সম্পর্ক, সেই সম্পর্কের বিষয়টিও কিন্তু আজকে এখানে আলোচনা হচ্ছে।
আমার বক্তব্য হয়তো দীর্ঘ হয়ে যাচ্ছে, আমি আর পারবো না। অনেক কথা বলে ফেলেছি, অপ্রিয় কথাও বলেছি। কেউ হয়তো পছন্দ করবেন, কেউ পছন্দ করবেন না। কিন্তু আমি বলেছি কারণ আমি বিশ্বাস করি আমি যে কথাগুলো বলেছি সেগুলো হচ্ছে বাস্তব সত্য। আমি একটি কথা দিয়ে শেষ করব এবং আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে যে দাবি দেওয়ারগুলো যে তালিকা আমরা তৈরি করেছি এবং যেটা আমরা চাচ্ছি যে এই কাজগুলো করতে হবে, এটা অর্জন করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা কিন্তু আপনাদের এই ডকুমেন্টে কোথাও আমি উল্লেখ দেখি নাই। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েছি কাল রাতে। সেটা হচ্ছে রিসোর্স মোবিলাইজেশন। আমরা তো অনেক কিছু চাই, সুযোগ সুবিধা, স্বাস্থ্য, শিক্ষা, একটা সুন্দর জীবনযাপন, কিন্তু এর জন্য যে রিসোর্স প্রয়োজন সেই রিসোর্সটি কোথা থেকে আসবে সেটা কিন্তু এই ডকুমেন্টে কোথাও বলা হয় না। এবং আমি যেটা দেখি যে আমরা ভালো ভালো কথা বলি, লিখি, সংবিধানে লেখা আছে, কিন্তু সেগুলো বাস্তবায়ন আমরা করছি না বা করতে পারছি না। কাজে আমি এই দুটো বিষয়ের দিকে আপনাদের গুরুত্ব দেওয়ার জন্য অনুরোধ করে আমার বক্তব্য শেষ করব। আসুন আমরা যেন সেভাবে আমরা দেশে সম্পদের যে উৎপাদন, যে সম্পদ সৃষ্টি, সেই সম্পদ সৃষ্টি করি এবং আমরা সেই সম্পদ সৃষ্টির মাধ্যমে আমাদের দেশের দরিদ্র মানুষের যে প্রয়োজন সেই প্রয়োজন মেটানোর জন্য আমরা সঠিক পরিকল্পনা গ্রহণ করি।